এখন হচ্ছে গিয়ে মানুষ যারা আমাদের কাছে আসে তাদের ম্যাক্সিমামই নিজেরা আইডেন্টিফাই করতে পারে না আমি কতটুকু পেতে পারি। আর প্রত্যেকটা মানুষ, একটা ছেলে এসে বলছে যে আমি সর্ষের তেলের ব্যবসা করব। আমার না চোখ বড় বড় হয়ে গেছে। বুঝে আমি কি করে করবে? বুঝে না, তেল কিনে লোককে বিক্রি করবো। আচ্ছা, আমি বললাম তাহলে তারপরে তো এবার সমস্ত কিছু হিসেব নিকেশ শুনে নিলাম। শুনে নেওয়ার পরে তারপর আমি জিজ্ঞেস করলাম যে তাহলে হচ্ছে গিয়ে ওই যে টাকাটা মার্কেটে স্টক হয়ে থাকবে সেটা তোলার কি ব্যবস্থা? ধরো তোমার হচ্ছে গিয়ে 10 জন লোক তোমার থেকে মাল নিল, 5 জন লোক তোমার থেকে একবার মাল নিয়ে বন্ধ করে দেবে। তাহলে এই যে 5 জন লোক একবারে মাল নিল, 5 10 50,000 টাকার মাল তোমার ঢুকে গেল, সেই টাকাটা তুমি পেলে না, ওই লসটা কি করে রিকভার করবে? এবার বাবা বলছে হ্যাঁ, এটা একটা পয়েন্ট। মানে বাবার পিএফ এর টাকাটা নিয়ে সর্ষের তেলের ব্যবসা করবে নিজের চাকরি ছেড়ে দিয়েছে, এবং ব্যবসার বেসিক কনস্ট্রাকশনটাই জানে না। এই হচ্ছে মানুষ। এবার এর তাল হচ্ছে বাবার কাছে 25 লাখ টাকা আছে, বাবার ওই 25 লাখ টাকাটা নিয়ে আমি হচ্ছে গিয়ে বিজনেস করবো। এবং ওর মাথার মধ্যে রয়েছে আমি যদি তেলের ব্যবসা করি, লিটার তেলে 80 টাকা করে প্রফিট হবে। আর আমি যদি 1,000 লিটার তেল বিক্রি করতে পারি তাহলে হচ্ছে কি 80,000 টাকা। 1,000 লিটার তেল বিক্রি করতে বেশি জায়গা লাগবে না, অল্প একটু জায়গা 1,000 লিটার তেল বিক্রি করবে। এবং ও হচ্ছে গিয়ে যদি 30টা রেস্টুরেন্টে তেল দেয় তাহলে হচ্ছে কি ওর আরো 1,000 হবে। এটাতে ও হচ্ছে গিয়ে বিশাল হিসাব করে নিচ্ছে। নিয়ে ও ভাবছে যে 80,000, 1,60,000, 1,40,000 সাধারণ হিসেব। কিন্তু এর যে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটা ওর মাথায় নেই। তো এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা বারবার হ্যান্ডেল করবেন, এবং এদেরকে হ্যান্ডেল করা হচ্ছে রীতিমতো টাফ। কারণ এদের কোনো বেসিক্যালি সলিড প্রশ্ন নেই। লাস্টে এক ভদ্রলোক এসছেন, জাস্ট 3 মিনিটের কনসালটেন্সি। চারটা দেখলাম, দেখে হচ্ছে কি দেখলাম 5 নম্বর ঘরে রাহু আর শনি বসে আছে, মেষ লগ্ন। 5 নম্বর ঘরে রাহু শনি বসে আছে। বউটাকে দেখলাম, বউটাকে দেখে বুঝতে পারলাম যে মানে একটা মা হলে পরে একটা শরীরের মধ্যে ব্যাপার আসে না। তো দেখে আর কি জিজ্ঞেস করলাম বেবি হওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে? তো বললো এটার জন্যই এসছি। তো চার্টটা দেখলাম, ছেলে লোকটার চার্ট দেখলাম, এই যেহেতু পঞ্চমে রাহু শনি রয়েছে, আর মেষ মেষ লগ্ন বৃশ্চিক রাশি, অষ্টমে হচ্ছে গিয়ে চন্দ্র। অষ্টম মানে হচ্ছে গিয়ে আমাদের গোপন। গোপন মানে হচ্ছে গিয়ে প্যান্টের ভেতরে থাকা জিনিসপত্র, পুরুষ হোক কি মহিলা হোক ব্যাপার একই। তাহলে ওখানে হচ্ছে কি যখনই চন্দ্র আসবে ওখানে লিকুইড হয়ে যায়। চন্দ্র হচ্ছে সফট। তাহলে একটা পুরুষের সেক্সুয়াল সফটনেস দুটো জায়গাতে আসতে পারে। একটা হচ্ছে স্পার্ম কাউন্ট কম, মানে ঘনত্ব কম, তরল বেশি, অথবা হচ্ছে গিয়ে ওদের আহ, যে স্টিফনেস বা লিবিডো এটা কম হচ্ছে। আমি দেখুন আগে বললাম এই দুটো প্রবলেম, একটা কলা আর একটা 3 মুখী রুদ্রাক্ষ লিখে দিলাম। এইটুকু হচ্ছে গিয়ে কনসালটেশন। উনি হ্যাপি, এবং ওনার প্রবলেমটা ধরলাম, ওনার ওয়াইফের চার্টটা দেখে বললাম, ওনার ওয়াইফের চার্টটা দেখলাম। ওনার ওয়াইফের চার্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5th হাউসে কেতু রয়েছে। তো 5th হাউসে কেতু আর 7 নম্বর করে মঙ্গল। সলিউশন একটাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে মায়েদের, আমরা যারা মা হওয়ার উপযুক্ত, তাদের হচ্ছে গিয়ে প্রতি 28 দিনে একটি করে ডিম্বাণু, সেটা নিঃসরণ ঘটে, এবং সেটা ফ্যালোপিয়ান টিউব নামক একটি জায়গায় এসে স্থির হয়। আপনাদের এগুলো শিখতে হবে, এর নাম হচ্ছে অ্যানাটমি। তো ওই ফ্যালোপিয়ান টিউব নামক একটি জায়গায় এসে স্থির হয়। এবার এই ফ্যালোপিয়ান টিউবে যদি ওটা স্থির হয় ঠিকঠাক সময়, তাহলে হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে শুক্রাণু ডিম্বাণুর নিষেক হওয়ার পরে, তারপরে সেই নিষিক্ত ডিম্বাণু যাকে বলা হয় জাইম, সেটা এসে, ওইটার নাম কি ইউটেরাস, যাকে বলা হয় আহ ইউটেরাস, জরায়ু, মনে পড়ছে। সেই জরায়ুতে এসে ওটা স্থিত হবে। স্থিত হয়ে জরায়ুতে একটা বেড তৈরি করবে। সেই সময় প্রোজেস্টেরন হরমোন বেশি থাকবে মায়েদের শরীরে, বেডটা স্থির থাকবে। আর যদি বেডটা নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে কি বেবিটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে সরল মেকানিজম। এবার ভদ্রমহিলার ক্ষেত্রে চার্টটা দেখে যেটা লাগছে সেটা হচ্ছে একটা টাইম, টাইমটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে যে সময়টুকু ফ্যালোপিয়ান টিউবে থাকার দরকার আগে ডিম্বাণু ওভারিতে চলে আসছে, ফলে ওভারিতে প্রপার ওয়েতে ফার্টিলাইজেশন হচ্ছে না। এইটা হচ্ছে গিয়ে সমস্যা। তো এইটা মিললো, ভদ্রমহিলাকে আমি বললাম যে একটু এক্সারসাইজ করুন আর একটা মুক্ত পড়ুন, মিটে গেল। টোটাল 3 মিনিট, 5 মিনিট, তো 8 মিনিটে দুজনের কনসালটেশন কমপ্লিট।
এরা প্রবলেম নিয়ে এসছে। কিন্তু আমার বর সাদা হবে না কালো হবে, কিন্তু প্রবলেমই নয়। হুম, ঠিকঠাক যদি লোক আসে তাহলে কোনো অসুবিধা নেই। অ্যাস্ট্রোলজি একটা খুব ভালো প্রফেশন, আপনি হ্যাপি হবেন। আর এইরকম যদি প্রফেশনের এরকম যদি লোক আসে, তাহলে হচ্ছে গিয়ে আমার মতন অবস্থা হবে, মাথায় চুল নেই। যাই হোক, বিষয়টা আমরা এবার চলে আসি, আমাদের আজকের পাঠ্য বিষয় হলো, আমাদের পাঠ্য বিষয় হচ্ছে আহ পামিস্ট্রি। পামিস্ট্রির বেসিক পার্টটা আই থিঙ্ক করা হয়েছে। করতল, হাতের প্রকৃতি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল প্রকৃতির হাত, এই সম্পর্কে আমি খানিকটা পড়ব, এবং হাতের কিছু গুণাবলী সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আগের দিন হাতের 5টি বৈশিষ্ট্য, মসৃণতা, উষ্ণতা বা কাঠিন্য, এই সমস্ত বিষয়গুলো কি পড়া হয়েছিল? না। হ্যাঁ স্যার। বেশ, বেশ, সমস্যা নেই। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করুন, আমি বইটা খুলে খুলতে খুলতে বলুন। বলছি যে আমরা শিরোরেখা আগের বারে নিয়ে পড়ছিলাম, হাতে যে কোনো রেখা শুরুটা কোথা থেকে ধরবো গণনা শিরোরেখা করার জন্য? এই হচ্ছে আবার হাত, দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখান থেকে হচ্ছে শিরোরেখা, আয়ুরেখা এরা শুরু হচ্ছে এই যেখান থেকে। হ্যাঁ, হ্যাঁ। হৃদয় রেখা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা। ভাগ্যরেখা এখান থেকে হচ্ছে, এখান থেকে উঠেছে। হ্যাঁ। কিন্তু রবি রেখা উল্টো, উপর থেকে নেমেছে। ঠিক আচ্ছা। আছে, এই 5টা থাক এখন। হ্যাঁ। আর লোকজনরা বলে আমি নাকি পামিস্ট্রিটা ভালো পড়াই। তো আশা করি আপনাদের পামিস্ট্রি যখন কমপ্লিট হবে, তখন বিশেষ কিছু প্রশ্ন থাকবে না, মানে তখন আপনারা হাত হাতে পেয়েই বলতে শুরু করবেন। আচ্ছা, তো হাত যখন আমরা বিচার করব, তখন আমাদের হাত দেখবার সময় দুটো বিষয়কে দেখতে হবে। এই দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে করতল, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কররেখা। করতলটা হচ্ছে মোস্ট বোরিং একটা পার্ট, করতলটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। বেশিরভাগ সময় আমরা এই বিচারের সময় আগে রেখা দেখতে শুরু করি, আগে গ্রহ দেখতে শুরু করি। কিন্তু গ্রহ বা রেখা এরা যেখানে বসে আছে, সেই জায়গাটা হচ্ছে করতল। খুব দামি একটা গাড়িতে যদি উঁচু নিচু রাস্তায় আমরা চলি, আগের দিন আমি এই কথাটা বলেছিলাম, সেই ক্ষেত্রে আমি আরাম পাবো না। আবার খুব রাস্তা ভাঙা ভালো হবে। রাস্তা, আর খুব ভালো রাস্তায় যদি আমি একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে চলি, তাহলে আমি খুব একটা আরাম পাবো না। এসি নেই, গরম লাগছে, এদিক থেকে ঘাটাং ঘাটাং করে ভয় লাগছে, এই বোধহয় গেট খুলে পড়ে গেলাম। তো সুতরাং আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে হাতের রেখা এবং করতল এই দুটোই যেন ঠিকঠাক থাকে। অতিরিক্ত রেখা আমরা কখনোই চাইবো না। হাতে অতিরিক্ত রেখা ওভার থিঙ্কিং, প্যানিক, এগুলোকে বাড়িয়ে তোলে। যত গভীর রেখা, যত লালচে রেখা, তত হচ্ছে গিয়ে মঙ্গলের প্রভাব বেশি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে শুরু করবে। যত হচ্ছে গিয়ে হাতের রেখা পেইন্ট, তত মঙ্গলের প্রভাব কমতে থাকবে। তত হচ্ছে গিয়ে জাতক বা জাতিকা আলটিমেটলি দুর্বল মানসিকতা সম্পন্ন হতে থাকবে। হাতটা যদি একদম কম লাল হয়, তার মানে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে। সেই একদম কম লাল যদি হয়, তার মধ্যে নীলচে কিছু ছোপ থাকে, তাহলে আমরা বলবো এর হাতে কিছু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এক্সেসিভ অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এইগুলো রয়েছে। স্যার আমি একটু বাধা দিচ্ছি, সবাই কি ভিডিওটা দেখতে পাচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমিও দেখতে এখন একটা পাচ্ছি না। লাড্ডু খাচ্ছি তো, দেখতে পাচ্ছি না। তার জন্য হচ্ছে ভিডিওটা অফ রেখেছি। লাড্ডুটা খেয়ে আবার ভিডিওটা অন করবো। আচ্ছা, বেশ বেশ স্যার, পান পান। ওকে স্যার। তো হ্যাঁ, কিছু কিছু মানুষ আছেন যারা খাওয়ার সময় লজ্জা পান, তাদের মধ্যে আমিও পড়ি। কিন্তু ঠিক খাচ্ছি এটা আছে বলার স্যার, সময় আমি লজ্জা পাই না। আপনি
নজর লেগে যাবে। আচ্ছা, এখন আমরা দেখার ক্লাস করছি না, এখন আমরা শোনার ক্লাস করছি। আর ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস বলি, এই একটা কথা আপনি বললেন, তে আমার পড়ানোর যে সুর, সেই তালটা নষ্ট হয়ে গেল। আমি একটা বেশ জোশে পড়াচ্ছিলাম, সেই জোশটা গেল। এবার সরি আপনাদের স্যার, আর হবে না। যা কিছু বলার, সেটা যদি ছোট কথা হয় তাহলে চুপ করে লিখে দেবেন, আপনাদের চ্যাট বক্স আছে, লিখে দেবেন, আমি দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, হাত যদি খুব সফট হয় তাহলে মানুষটা ভীষণ ইমোশনাল, মানুষটা চট করে ভেঙে পড়তে পারে। আবার হাত যদি খুব কঠিন হয়, আবার হাত যদি খুব শক্ত কঠিন প্রকৃতির হয়, তাহলে হচ্ছে কঠিন শক্ত প্রকৃতির মানুষ, এবং তার সঙ্গে কনস্টিপেশনের ইয়ে থাকতে পারে, যদি পটি ক্লিয়ার হয়। হাত বেশ লালচে আর মোটা থপথপে, খেতে বিশাল ভালোবাসে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে স্বার্থপর, অন্যরা কিছু খেতে পেলো কি না পেলো দেখার দরকার নেই, কিন্তু আগে খেয়ে নেবে। এক ভদ্রলোকের বাড়িতে ছখানা মাছ এনেছে জামাই ষষ্ঠীর দিনে। তো জামাই দেখতে পাচ্ছে ছখানা পার্শে মাছ, দেখে একটা খেয়েছে, জামাই বলেছে যদি হেভি খেতে, এবার আরো দুটো নিয়ে নিচ্ছে, নিজেই চামচ দিয়ে নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আরে ভাই, এবার সবাই হা করে তাকিয়ে আছে, বাড়ির বাকি মেম্বাররা এবার পাবে কি করে, ও তো কেটে খেতে হবে। চুপচাপ দেখছে। ইতিমধ্যে জামাই 4 নম্বরটা খেয়ে নিচ্ছে, খেয়ে 5 আর 6ও খেয়ে নিচ্ছে। ফলে বাকিদের টেনশন করতে হয়নি কে কম খাবে কে বেশি খাবে, পুরোটাই জামাই খেয়ে নিয়েছে। তো এইরকম টাইপের লোক হচ্ছে গিয়ে এই মানুষগুলো, হাতটা একটু লালচে আর একটু থপথপে। আর এই যে থপথপে হাতযুক্ত মানুষ, এরা ভীষণ বিশ্রাম প্রিয়। খাওয়া দাওয়ার পর বলছে আমি আর কিছু পারবো না, আমি আরে শুয়ে নেবো, আরে না শুলে হবে না, আরে শুয়ে নি, আরে যেতে হবে তো, আরে যাবো তো, দাঁড়াও না, যাও, একটু একটু 5টা মিনিট টাইম দাও। এই 5টা মিনিট শুয়ে যে পড়লো, মোটামুটি ভালো ঘুমিয়ে টুমিয়ে উঠবে, উঠে বলবে ট্রেনটা মিস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে মশাই, আর ট্রেনটা মিস হয়ে গেছে বুঝলেন তো, টিকিট কাটতে হবে, দেখুন না কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করুন না। হ্যাঁ, এরা হচ্ছে কি এরকম টাইপের, লাল, একটু লালচে হাত, শীতকালে, এবং বেশ একটু ফুলো ফুলো হাত। তো এর জন্য এর পরে হচ্ছে গিয়ে আমাদের রেখাগুলোকে দেখতে হবে। ধরুন আমরা দেখলাম যে এক পাতলা হাত, পাতলা সাদাটে ফ্যাকাশে হাত, কিন্তু খুব ভালো আয়ু রেখা, লাভলি। এবার একটা খুব ভালো কোয়ালিটির হাত, তো আয়ু রেখা, সে লম্বা লড়াই দিতে পারে, তার কাছে কোনো রকম কোনো কিছুতে ব্যাপার নেই, কারণ তার মেটেরিয়ালটাই স্ট্রং। ধরুন খুব শৈল্পিক কার্যের সঙ্গে তোমাকে একটা হাতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তামার হাতা, আর কোনো রকম কাজকর্ম কিছু করা হয়নি, তোমাকে সেই হাতাটাই দেওয়া হয়েছে, লোহার, কিছু ভালো অস্ত্র হিসেবে কাজ করবে, অবশ্যই লোহার হাতা। তামার হাতায় যতই যতই ধার দেওয়া হোক না কেন, আমার তরোয়াল যতই ধার দেওয়া হোক না কেন, লোহার তরোয়াল হতা হলে লোহার তরোয়াল, তাই না? এই হাতের গড়ন, হাতের গঠন, হাতের কাঠিন্য, হাতের মসৃণতা, এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। হাতের উষ্ণতা, এটা কি ভেজা ভেজা না হাতটা শুকনো, মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই জ্যোতিষীদের হাত দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা যখন এই হাতগুলোকে দেখবো, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোথা থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা আসছে। তাহলে 5টা জিনিসকে আমরা দেখবো, তার মধ্যে রয়েছে হাতের কাঠিন্য, হাতের মসৃণতা, হাতের রং, হাতের উষ্ণতা, এবং হাতের সিক্ত। জাস্ট মিনিট। এবার ভিডিও দেখা যাচ্ছে, আমি আমার ফুল এনার্জি পেয়ে গেছি। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে হাতের কাঠিন্য। দু রকম হাত, শক্ত হাত, আর একটা হচ্ছে নরম হাত। শক্ত হাত মানে কঠিন মানসিকতা, এদের হৃদয় কঠিন, এরা গ্রহণ করতে পারে না, এরা সবসময় ডমিনেট করতে চায়। এ আমার কথাটা শোনো,
আমার কথাটা শুনছো কি না? তুমি আমার কথাটা শুন, খেয়াল রাখবেন, যে হাতটা মেয়েদের হাতে শক্ত হাত, সেই রকম হাতই কিন্তু পুরুষদের হাতে নরম হাত হিসেবে ট্রিটেড হবে। আমার হাত ছেলেদের হাত হিসেবে নরম হাত, কিন্তু আমার হাতের মতন হাত যদি কোনো মেয়ের থাকে, তা ধরে বলতে ওরে বাবা, কি শক্ত হাত। এই কম্প্যারিজন আপনাদেরকে শিখতে হবে। শক্ত হাত নরম হাত ধরে বুঝতে হবে, চিনতে শিখতে হবে। এরা রসবোধের নেই, এদের শক্ত হাতের মানুষদের রসবোধ নেই, পরিশ্রম করতে ভালোবাসে এবং যে কোনো কাজের কঠিন পার্টটুকুর দায়িত্ব নিজে নিয়ে নেন। এরা ভারী কাজকর্ম করতে ভালোবাসেন। এদের বুদ্ধি থাকলেও এরা বুদ্ধির দিকে বিশেষ যেতে পছন্দ করেন না। এরা শক্তিকে গুরুত্ব দেন বেশি। এদের হাত যদি লালচে হয়, তাহলে রাগী বা রাগ এগুলো বাড়তে থাকে। এরা সাধারণত খেতে ভালোবাসেন, কিন্তু এই মানুষগুলোর মধ্যে একটু কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সাধারণত এদের হজম শক্তি বলবান, কিন্তু কিছু কিছু সময় এরা হচ্ছে গিয়ে হঠাৎ করেই পেটের বড় রোগে ভুগতে শুরু করে। এরা বিলাসিতার পথে হাঁটেন না। এরা বন্ধু হিসেবে ভালো। এরাই প্রকৃত বন্ধু। এরা বলা যেতে পারে সরল বুদ্ধি সম্পন্ন এবং এদের স্মৃতিশক্তি বেশ ভালো। এরা চট করে বিপথে যায় না। তাহলে পাত্রপাত্রী সিলেকশনের সময় এই মানুষগুলোকে একটু দেখে নিতে হবে, কিন্তু এরা বিপথে যাবে না। নরম হাত মানে নরম মন। এরা কঠিন পরিশ্রম পছন্দ করে না, ব্রেনের কাজ বেশি পছন্দ করে, একটু সৃজনশীল প্রকৃতির। এই মানুষগুলো একটু বিলাসী, এরা রোমান্টিক এবং এরা ভীষণ কেয়ারিং পছন্দ করে। পাতলা নরম হাতের মানুষরা বা যারা একটু নরম হাতের মানুষ, তাদেরকে খুব যত্ন করে রাখতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়। তাদের সঙ্গে রাফ টাফ বিহেভিয়ার করলে তারা সেই বিহেভিয়ারটা নিতে পারে না। এদের মধ্যে ঋণ গ্রহণ করবার মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা টাকা পয়সা নেবে। এরা শারীরিক পরিশ্রম মোটে পছন্দ করে না। এরা কারণে অকারণে প্রচন্ড দুঃখ পায়। এই মানুষগুলো ভালো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে এবং এরা ভালো অ্যাস্ট্রোলজার হতেও পারে। বেশিরভাগ সময় এরা একটু ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। এই মানুষগুলো রিস্ক নিতে পারেন না। এরা নিরাপত্তা ভীষণ পছন্দ করেন। যদি বেশি নরম হাত হয়, তাহলে তারা কিন্তু খুব দ্রুত ডিপ্রেসড হয়ে পড়ে। এরা খেতে ভালোবাসে, কিন্তু হজম করতে পারে না। এরা বেড়াতে, ঘুরতে, একটু খরচা করতে, অন্যের টাকা একটু বেশি খরচা করতে ভালোবাসে। এরা কিন্তু ভাববেন না এরা কম স্বার্থপর, যথেষ্ট স্বার্থপর। এবং এরা মানে এই নরম লাটে পাতলা হাত, এরা হচ্ছে গিয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এরা একটা আহ অনুঘটক হিসেবে কাজ করে এবং সেইখানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ। যে একজন একটা কথা শুনতে পেলো, এটা হয়েছে, কি শুনেছিস, ঘুমাবেন না, পেটটা খারাপ হয়েছে জানিস তো, ঘুমাবে পেট খারাপ হয়েছে। হ্যাঁ, খবর আছে, একদম আসল খবর। এই যে খবর দেওয়া নেওয়া এবং বিষয়টাকে নিয়ে একটা এন্টারটেনমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারটাকে এরা খুব ভালো পারে এবং এরা যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা বুদ্ধি লাগাবেই। ফলে এই মানুষগুলো যে অনেকের প্রিয় পাত্র হয়ে থাকেন, কিন্তু একেবারেই নয়। তাহলে শক্ত হাত আর নরম হাত সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে? শক্ত হাত নরম হাত নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। প্রশান্ত, অনেকের নরম হাত থাকে, এবারে কি হয়, জিম করতে করতে না তার হাতে কড়া পড়ে যায়। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? অনেক ছেলেদের ক্ষেত্রে এটা হয় বা মেয়েদের ক্ষেত্রে হতে পারে। জিম করতে করতে না হাতে কড়া পড়ে যায় এই হাতটা, তখন এটাকে কি করে ডিফারেন্সিয়েট করেন? এইটা হচ্ছে গিয়ে
নরম হাতে যদি কড়া পড়ে যায়, যদি বাকি অংশটা নরম, হাতের ওই অংশটাতে কড়া, তার মানে আপনারা ধরে নেবেন যে এই মানুষটা আস্তে আস্তে দুর্ভাগ্যের শিকার হচ্ছে, হাতের মধ্যে কনসিস্টেন্সি নেই, ফলে মানুষটা ডিস্টার্ব। আরেকটা জিনিস হতে পারে, পুরো হাতটাই আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, তার মানে হাতের একটা ট্রান্সফরমেশন হয়েছে, হাতটা চেঞ্জ হয়েছে। এবার লোকটার মানসিকতা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আগে ডিপ্রেশনে থাকতো, কিন্তু এখন আর ডিপ্রেশনে থাকেন। আগে প্রতিবাদ করতে না পেরে ভ্যাভ্যা করে কাঁদতো, এখন হচ্ছে গিয়ে ওরা কাঁদে না, এখন যা হবে সামনাসামনি বলার ক্ষমতা এসছে। আগে ভাবতো কেউ যদি আমাকে মারে, এখন ওই আমি মেরে দেবো। ঠিক আছে। বেশ, আমরা পরের পার্টে আবার একটু এগোই। স্যার, বলছি হাত কি মানে আম, সময় বিশেষ মানে তাও কত মানে কিভাবে চেঞ্জ হয়? এক এক সময় তো হাতটা এক এক সময় ঠিক থাকে, ভেজা ঘাম ঘাম, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 বছর পর বা কয়েক মাস পর আবার হাতটা শুষ্ক, মানে বিভিন্ন রকম হয় এরকম। তাই এই এরকম। ব্যাপারে একটা জিনিস বলি, হাত দেখা উচিত সকালবেলা। তো আমাদের কাছে তো সকালবেলা ক্লায়েন্টরা আসবে না, তো তাদেরকে আসলে পরে একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকের ক্ষেত্রে করতে হবে, কারণ আমরা কিন্তু হাত দেখি না, আমরা হাত কম্পেয়ার করি। এটা কিন্তু খেয়াল রাখবেন। আমরা এই কম্প্যারিজনটার জন্য একটা এনভায়রনমেন্ট পারফেক্ট নিতে হবে। তাহলে সবাইকে বলতে হবে হয় হাত ধুয়ে আসো। তো আমি যেটা করি, হাতে হচ্ছে ইয়ে দিদি স্যানিটাইজার দিদি 2 ফোঁটা, দিয়ে আমার টেবিলেই থাকে স্যানিটাইজার, স্যানিটাইজার 2 ফোঁটা দিয়ে দিল, দিয়ে বললাম হাতটা একটু ধুয়ে মুছে নাও, তারপর আমি দেখি। সবার ক্ষেত্রে একই রকম, একই প্রসেস। আর যদি কোনো স্পেসিফিক কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যেমন আজকে একজন এসেছিল দুপুরবেলা রোববার দিন, বেশ মাংস টাংস খেয়ে এসছে, তো মাংস খেয়ে আসলে পরে হাতটা একটু হলদেটে হয়ে যাবে। এইগুলো তো আমাদেরকে বুঝে নিতে হবে ওই জায়গাটাতে বসে, দুটো হাতকে দেখে কম্পেয়ার করে ঠোরে বুঝে নেব। তো টাফ, অসুবিধা নেই। আর হাতের রেখা পাল্টাবেই, তবে হাত যদি আমরা ঠিকঠাক করে দেখি, তাহলে রেখা কোনটা পাল্টাতে চলেছে সেটাও মোটামুটি একটা ধারণা করা যায়। তার মানে জিজ্ঞেস করে নিতে হবে যে এই রেখাটা ছিল কি ছিল না এরকম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে এই রেখাটা পাল্টাতে চলেছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। হাতের রেখা কত বছর অবধি পরিবর্তন হতে পারে? মরে যাওয়া পর্যন্ত পরিবর্তন হতে পারে। আচ্ছা। তাহলে দশাগুলো পাল্টাচ্ছে না, দশা পাল্টালে পরে হাতের তো আমাদের ওইরকম কোনো ইন্ডিকেটর নেই যে এটাতে দেখাচ্ছে এখন শনির দশা রবির অন্তর্দশা, এখন দেখাচ্ছে শনির দশা রাহুর অন্তর্দশা, তাহলে দশা অনুযায়ী পাল্টাবে। সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো তো অল্প বিস্তর পাল্টাই। আর আমরা তো এই হাতের যে সমস্ত রিচ গুলো, সেগুলো তো আর দেখি না। আমরা যেটা করি সেটা হচ্ছে কি হাতের মূল রেখাগুলোকে একটু দেখার চেষ্টা করি। শীতকাল গরমকালে এমনি হাতের কি রেখা বা কালারে কিছু কি পরিবর্তন আসে? দিনের বেলা রাতের বেলা কালারের পাল্টে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন হাতটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক রয়েছে, সারাদিন খেটে খুটে এসে সন্ধ্যাবেলা দেখলেন হাতটা ফ্যাকাশে হয়ে গেছে। এই দেখুন আমার এই তো হাতটা এই এখন ক্ষেত্রে হ্যাঁ, তো এই ক্ষেত্রে বিচারটা কিরম কোনো হওয়া উচিত অসুবিধা নেই, হবে? কোনো চাপ নেই, এত জটিল নিয়ে ভাবারই দরকার স্যার, একটা কথা নেই। বলতে চাই। না না, একটু পরে বলতে হবে, আমি তো বলছি। আচ্ছা, ঠিক আছে। তো দ্রুত যথেষ্ট হলে হবে, বড় হবে এর কি বলে গেছে। তো এবার হাতটা হচ্ছে গিয়ে আমাদেরকে বললাম না যে সবাইকে হাতটা ধুয়ে নিতে হবে, ওই অবস্থাতে আমি দেখবো। এবার আমাদের বিচার করে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ বলে দেবো সেই ভগবান তো আমরা নই, গাইড করবো, অসুবিধা হবে না। আমরা শুরু করি না, শুরু করে তো সবাই করছে, আমরাও করবো। মহান মহান জ্যোতিষ কামাখ্যাচরণ আচার্য দেবাশিস সেনগুপ্ত এরা এরা হচ্ছে দেখে দিয়েছে, আর আমরা তো শিশু। স্যার, অনেক বলুন। সময় হাত জ্বালা মানে খুব গরম থাকে, তারপরে মানে হাত অনেক সময় জ্বালা পোড়া করে, সেই ক্ষেত্রে এটা কি মঙ্গলের প্রভাবের জন্য কি হয়, না কি অন্য কোনো কারণ? পোড়াটা তো আপনি বুঝতে পারবেন না, ও যদি বলে জ্বালা পোড়া করছে তাহলে আপনাকে মেনে নিতে হবে যে জ্বালা পোড়া করছে, কিন্তু না, গরম এটা আমি লাগাটা। জিজ্ঞাসা করলাম কারণ এটা আমি অন্য কারণে আমার নিজেরই হয় ভীষণ, এক এক সময় হাত মানে গরম থাকে, সেটা আমি জানতে চাইছি।
হ্যাঁ, সেটা তো আপনি কেন জ্বালাপোড়া করে বা অন্যান্য গ্রহের অবস্থা, আপনার চার্ট, এগুলো একটু আমরা দেখে নেবো। দেখে নিয়ে আচ্ছা যেহেতু আপনারা এই স্বাস্থ্যের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, তাই আপনাদের প্রেডিকশনটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে। মানে নর্মাল লোকের মতো একদম ওই ছেদ প্রেডিকশন ওরকম নয়। আপনার কেন, মানে থার্ড হাউসটা কিভাবে, হাতের জায়গাটাতে কেন ডিস্টারবেন্স, কেন আপনার হাত জ্বালা করে, কবে থেকে জ্বালা করে, আদৌ সেই জ্বালা করাটার প্রপার রিজন কি, এগুলো আমরা একটা একটা করে জানা। আচ্ছা, এবার আমরা একটু পড়াশুনো করি। পরের পয়েন্ট হচ্ছে হাতের মসৃণতা। হাতটা খসখসে না হাতটা প্লেন। হাতটা হাতের উপরে যখন হাতটা নেবে, তখন উল্টো দিক থেকে হাতটাকে এইভাবে টানবে। ক্লায়েন্টের হাত এ বাড়িয়ে দিল, আপনি উল্টো দিক দিয়ে হাত দিয়ে এইভাবে টানবেন। এইটা কয়েকটা দিন কয়েকটা হাতে টানলেই আপনি বুঝতে শিখে যাবেন যে এই মানুষটার হাতটা খসখসে না মসৃণ। এটাও কিন্তু কম্প্যারিজন। হাত তো মসৃণই হবে, কিন্তু কারোর হাত একটু বেশি মসৃণ, কারোর হাত একটু কম মসৃণ। তাহলে যাদের হাত খসখসে সেই মানুষগুলো খিটখিটে, এরা অর্থনৈতিক দিক থেকে অস্থির এবং উগ্র, এরা হঠকারী, এবং এদের বুদ্ধি আহ কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যায়। মানুষের সঙ্গে ব্যবহারের কারণে এদের শত্রুতা বাড়তে থাকে, এরা ডিপ্রেশনে ভোগে, এরা অস্থির, সমাজ সংসার ইত্যাদি বিষয় থেকে এরা একটু নিষ্ক্রিয় থাকতে ভালোবাসে। কোনো কোনো সময় এই মানুষগুলোর যৌন চাহিদা তার একটা অভাব থাকে। ভোগ বিলাসিতা এদের মোটামুটি পছন্দ, এরা উপভোগ করতে পছন্দ করে এবং সোজা ভাব। এদের উল্টো দিকে কোনো মানুষকে এরা উত্তপ্ত করছে, উল্টো দিকের মানুষটা ভালোবাসছে কি না বাসছে, এইগুলো এরা বিশেষ পছন্দ করেন। এদের সৃজনশীলতা কম এবং এরা অন্যের ইমোশনকে গুরুত্ব দেয়। যাদের হাত খসখসে, এই খসখসে হাতযুক্ত মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই উগ্র যৌনতা পছন্দ করে। একটু ড্রাই নেশার দিকে এদের গ্রহ দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা দেখেছি যারা গাঁজা খায় তাদের হাত একটু খসখসে প্রকৃতির হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যারা হচ্ছে কি ওই খুব বেশি স্মোক করে তাদের হাতও একটু খসখসে প্রকৃতির হয়ে যায়। খুব বেশি স্মোক আর লো কোয়ালিটির সিগারেট স্মোকিং। উল্টো দিকে মসৃণ প্রকৃতির যাদের হাত, তারা খুব অ্যাডজাস্টেবল, তারা আমুদে প্রকৃতির, তারা সুখী, তারা ঈশ্বরে বিশ্বাসী। এরা মনে করে যে ভগবান যখন বলেছে বা ভগবান যখন করেছে তখন ভালোর জন্যই করবে। মরে গেল, বললো ঠিক আছে, ভগবান তো এবার আমাকে মুক্তি দিল এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে, মরে গিয়ে বলছে ভগবানই তো আমাকে বাঁচিয়েছে। তো এইরকম যে সমস্ত মানুষ, তাদের হাত কিন্তু মসৃণ হয়। এরা জীবনের বাস্তব রূপকে অস্বীকার করে। যে কোনো একটা ঘটনা ঘটেছে সেটাকে এরা মানতে পারছে না। কোনো একজন মানুষ মারা গেছে, সে ভেবে বসে আছে যে হয়তো বেঁচে উঠবে, যদি বেঁচে ওঠে। এরা অভিনয়, বিনোদন, সঙ্গীত, নৃত্য প্রভৃতি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে থাকে এবং এদের ক্রিয়েটিভিটি বেশি। কিন্তু একটা প্রবলেম রয়েছে, যদি অতিরিক্ত মসৃণ হয় তাহলে কোনো কিছুতে এরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না, এরা সরে আসে। ধরো নাচ শিখতে ভর্তি হলো, কিছুদিন পরে দেখলো বাবা পায়ে তো বড় কষ্ট হচ্ছে বা ব্যথা করছে, আর নাচ শিখবো না। এই মানুষগুলো দক্ষ, ভীষণ দক্ষ। এরা কম্পিউটার টেকনোলজি এগুলো ভীষণ ভালো বোঝে। এরা বসে খেলা খুব ভালো বোঝে, মোবাইল ঘাঁটবো, রিলস দেখবো, এগুলো কিন্তু এরা খুব পছন্দ করে। মসৃণ হাতের মানুষরা এরা ভীষণভাবে কেয়ারিং পছন্দ করে, মানুষজন যত্ন করছে, ভালোবাসছে, খুব পছন্দ। এই মানুষগুলো রোমান্টিক, কিন্তু এরা যৌনতার ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে। এরকম নয় যে হাজবেন্ড বা ওয়াইফ যে কেউ হলো পুষিয়ে গেল, না, পোষাবে না। এরা কিন্তু এই মসৃণ হাতযুক্ত মানুষজন, এরা সবার সঙ্গে অ্যাটাচ হতে পারে না। আর ছোট্ট ছোট্ট বিষয়ে এরা নিখুঁত হওয়ার চেষ্টা করে। এরা একটু সরল ব্যবসা পছন্দ করে, যে যা খুশি করবো, একটু আজকে করলাম, আজকে শেষ হয়ে গেল, কালকে আবার মাল কিনবো, ব্যবসা করবো। পুরো জটিল ব্যবসা এরা পছন্দ করে না।
সিম্পল স্টাইল করবো। সাধারণত এই মানুষগুলো নির্ভরশীল প্রকৃতির। এরা একটু প্রেমিক প্রেমিকা এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাড়ির ওপরে, পরিবারের সদস্যদের ওপরে এরা নির্ভরশীল হয়ে পড়ে, এবং এদের মধ্যে ভীষণভাবে রাগ দেখানোর টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আপনারা আপনাদের আশেপাশে এই ধরনের বহু মানুষকে দেখতে পাবেন, যারা বাইরে রাগ দেখাতে পারে না, কিন্তু বাড়িতে এসে প্রচন্ড রাগ দেখায়। তাহলে এই গেল আমাদের মসৃণ হাত, খটখটে হাত। এবার হচ্ছে হাতের রং। হাতের রং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হাতের রং রক্তের অবস্থাকে ইন্ডিকেট করে, শরীরের সামর্থ্যকে ইন্ডিকেট করে, কত স্ট্যামিনা সেটাকে ইন্ডিকেট করে, পড়াশুনো হবে কিনা তাকে ইন্ডিকেট করে, কোন গ্রহের প্রভাব বেশি সেটাকে ইন্ডিকেট করে। এবং যখনই আপনারা হাতের দেখবেন তখন হাতের রং কিন্তু গুরুত্ব দিতেই হবে। দরকার হলে কিছুক্ষণ সময় হাতটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে হাতের রং দেখা উচিত। বহু ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে হাতের বাইরে থেকে দেখে মনে হচ্ছে প্রচন্ড ফ্যাকাশে হাত হবে, এটা ওই বিদেশি গুলোকে দেখতে পাওয়া যায় না, এসপ্লানেড বা এরকম সময় এসে বসে থাকে, ওদের ওদের ক্ষেত্রে আমরা দেখেছি হাতের হাত পুরো সাদাটে, কিন্তু হাতের পুরো পুরো গোলাপি। সাধারণত আমরা লাল, গোলাপি, হলদেটে, সাদাটে, নীলাভ এবং কালচে হাত দেখতে পাই। সবুজ হাত, কমলা হাত, গোলাপি হাত আছে, দেখতে পাওয়া যায়। গোলাপি মানে রেডিশ পিঙ্ক, এটা পুরোপুরি গোলাপি নয়, রক্ত বেড়ে যাওয়ার কারণে যেরকম রংটা হয় সেটা। তাহলে প্রথম হাত হচ্ছে গোলাপি হাত, সবচেয়ে ভালো হাত, তাদের সবার হাত গোলাপি হাত, এই বিষয়ে কোনো সংশয় নেই। এরা বিভিন্ন বিষয়ে উৎসাহী, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এদের বিশেষ অগ্রগতি, এগিয়ে আসার মানসিকতা, উৎসাহ দেখতে পাওয়া যায়। শিল্প সাহিত্য ভালোবাসে, খেলাধুলা ভীষণ পছন্দ, এরা ভীষণ ক্রিয়েটিভ, রাজনৈতিক ক্ষেত্রেও এরা যে এগোতে পারে, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রেখে চলা, এই ক্ষমতা কিন্তু এই লোকগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গোলাপি হাতের মানুষরা সৃজনশীল, মেধাবী এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন। এরা ব্যালেন্সড ক্যারেক্টার। এরা যে কোনো শাস্ত্র বা শিক্ষার বিষয় দ্রুত শিখে নিতে পারে। এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভীষণ ডায়নামিক, এরা পরিবর্তনশীলতা পছন্দ করে, আর যে কোনো পরিবেশে এরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ভালো হাত। তো আপনাদের হাতও দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে হাতগুলো সবই গোলাপি প্রকৃতির হাত। এরপর হচ্ছে লাল। গোলাপি প্রকৃতির হাত মানে কি? লাল আর কিছুটা হলুদ বা সাদা অ্যাড হয়ে রয়েছে, মানে মঙ্গল, শুক্র এবং বৃহস্পতির মধ্যে সমন্বয় সাধিত হয়েছে। এরপর হচ্ছে লাল হাত। এই লাল হাত কিরকম? এরা হচ্ছে মঙ্গলের প্রভাব বাড়তে শুরু করলো, বৃহস্পতির প্রভাব কমতে শুরু করলো। এরা রাগী এবং জেদি প্রকৃতির, এরা প্রচন্ড হঠকারী। কোনো কোনো সময় এদের বিবাহিত জীবনে বেশ অশান্তি দেখতে পাওয়া যায়। একটা জিনিস আপনারা অনেকে শুনেছেন, বিষয়টার নাম হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক ব্যক্তিত্বদের যদি হাতের রং লালচে থাকে তাহলে তারা তীব্র মাঙ্গলিক হবে, এবং তাদের মাঙ্গলিক দোষ কিন্তু সত্যি সত্যি ম্যারিড লাইফে সমস্যা নিয়ে আসবে। লাল হাতের মানুষরা খেলাধুলা বেশি করবেন, এরা অ্যাক্টিভ বেশি, শারীরিক ক্ষমতা এদের বেশি, বিপজ্জনক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ এদের ভালো লাগবে। এরা খেতে ভীষণ ভালোবাসবে, এদের খাওয়া আলাদাই। এরা শারীরিক দিক থেকে সক্ষম, কিন্তু এরা বুদ্ধিও খাটাতে পারে, এবং তীব্র বুদ্ধি খাটাবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এরা আর্মি, পুলিশ, নৌবাহিনী, সিকিউরিটি প্রভৃতি ক্ষেত্রে ভীষণ ভালো ফল করে থাকে। তারপরে আমাদের চলে আসবে সাদা হাত। সাদা হাতের মানুষগুলো একটু হতাশাবাদী, এরা শারীরিক দিক থেকে দুর্বল, এবং রিলেশনশিপের ক্ষেত্রে এদের আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়।
এদের মধ্যে রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, এবং এরা সবসময় এরা অদ্ভুত অদ্ভুত খিটখিটে মেজাজ সেটা নিয়ে থাকেন। দুঃখবিলাসী মানসিকতা, এরা একটু গুরুত্ব পছন্দ করে। এই হাতগুলো বেশিরভাগ সময় সাদা হাত তো বটেই, কিন্তু তার মধ্যে নীলচে ছোপ দেখতে পাওয়া যায়। মানে সাদার মধ্যে যেন একটা নীল নীল ব্যাপার চলে এসছে, সেটাই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এদের দুর্বলতা, নেগেটিভিটি, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এরা ডিপ্রেশনের শিকার হয় এবং প্রচন্ড ডিপ্রেশনের শিকার হয়। এরা মাঝে মাঝেই রোগে ভোগে, এবং এরা একটু দুঃখ বিলাসী টাইপের হয়ে থাকে। এদেরকে গুরুত্ব দিলে এরা ভালো থাকে। এই হাতকে, অর্থাৎ সাদা হাতকে, আমরা কিন্তু খুব একটা এনার্জেটিক বা শক্তিশালী হাত হিসেবে ট্রিট করব না। আমরা বলেই দেবো তোমার হাত কিন্তু খুব একটা ভালো নেই। রেখা ভালো থাকলেও হাত ভালো না থাকার কারণে এই জাতককে কিন্তু পিছিয়ে আসতে হবে। এবার হচ্ছে কালো হাত। কালো হাতের মানুষদের প্রচুর পরিশ্রম করতে হয়। এটা হচ্ছে শনি প্রভাবিত হাত। প্রচুর পরিশ্রম করতে এদের বাধ্য হতে হয়। জীবনে বারবার প্রতিবন্ধকতা সত্ত্বেও এই মানুষগুলো কষ্ট মষ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনো কোনো সময় প্রচন্ড মাথা গরম করে, কিন্তু এই মানুষগুলোকে ইন জেনারেল যদি আমরা বলি, এরা ভীষণ সোশ্যাল। এদের যোগ্যতা অনুযায়ী গুরুত্ব প্রাপ্তির ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স চলতে দেখতে পাওয়া যায়। কালো হাতের মানুষরা হচ্ছে শনির দ্বারা প্রভাবিত। শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের চাকরি করতে ভালো লাগে। কালো হাতের মানুষগুলোকে আপনারা ভরসা করতে পারেন, এদের মধ্যে কোনো ছলনা নেই। এরা স্ট্রেট রোমান্টিক নয়। একটু মূল্যবানযুক্ত মানুষজন, কিন্তু ডেডিকেশনের কোনো অভাব নেই। এরা কোনো রকম অভিনয় পারে না, এরা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার। এরা দায়িত্ববান, কিন্তু খুব একটা রোমান্টিক নয়। এরা বিয়ে করেছে 1 বছর আগে, কিন্তু ভুলে গেছে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে চলে গেল। আরেকটা প্রবলেম কালো হাতের মানুষদের ক্ষেত্রে, এটা একটু বেশি ডাউন টু আর্থ। কেউ যদি প্রবলেমে পড়ে, তার প্রবলেম তো সলভ করে দেওয়া হবে, করে দেবেন। কিন্তু এই কালো হাতযুক্ত মানুষটা, তার মধ্যে কিন্তু কোন রকম অহংবোধ সেটা কিন্তু থাকবে না। হাতের রং যদি কালচে লাল হয়, তাহলে হিংসাত্মক মানুষ, এবং কোন সময় জীবনের একটু ব্যভিচারী মানসিকতাও দেখতে পাওয়া যায়। প্রচন্ড হিংসাত্মক এবং পেটের সমস্যা আসতেই পারে। তারপর আমরা চলে আসবো হলুদ হাত। হলুদ হাত একটু আগে বলেছি বংশকে এসছে। পীড়িত বৃহস্পতি যদি হাতের উপরে দৃষ্টি প্রদান করে, এবং লগ্ন পঞ্চম
নবম, এই সমস্ত ঘরগুলোতে যদি বৃহস্পতি থাকে, তাহলে হাতটা একটু লালচে হতে দেখতে পাওয়া যায়। এই ধরনের মানুষদের ক্ষেত্রে ব্যবসায়িক চেতনা, বিজ্ঞান চিন্তা, এইগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি অনেক বেশি। এই মানুষগুলো সাধারণভাবে নিম্নস্তরীয় কাজ করতে ভালোবাসে বা বাধ্য হয়। জ্যোতিষ, তন্ত্র, ম্যাজিক বা কোনো গুপ্ত বিদ্যা, এই সমস্ত জায়গাতে এরা ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এবং এই ব্যাপারগুলো এদের খুব ভালো হয়। এদের সাবকনশিয়াস মাইন্ড সেটা অ্যাক্টিভ হয়ে থাকে। কোনো কোনো সময় হাতের বর্ণ যদি একদম ভেতর থেকে হলদে হয়, তাহলে বলা যেতে পারে যে এর বৃহস্পতি সম্পর্কিত কোনো অভ্যন্তরীণ শারীরিক অবস্থা হয়েছে। এর সঙ্গে যদি হাতটা বেশি নরম হয়, তাহলে এই মানুষটা মানসিক দিক থেকে ভীষণ দুর্বল হবে। হলদে হাতের আত্মবিশ্বাস অনেকটাই কম। আর এই ধরনের হাত, হলদে হাত যদি শক্ত প্রকৃতির হয়, তাহলে কিছু কিছু ডিসিশন এমন কঠিন নিয়ে ফেলবে যার কোনো সলিউশন আসবে না। এরপরে হচ্ছে নীল হাত। নীল হাত হচ্ছে সবচেয়ে পীড়িত প্রকৃতির হাত। এরা দুর্বল প্রকৃতির, এবং এদের প্রচন্ড কল্পনা প্রবণ। এদের কল্পনায়, এদের চিন্তায় সেই গল্পের গরু গাছে ওঠে বলে একটা কথা আছে না? তো এদের এই কাল্পনিক মানসিকতা, সেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু এরা সেই মতে বিশ্বাসী যেখানে নেগেটিভিটি আছে, সেই জায়গাগুলো এরা বেশি পছন্দ করে। এদের হজম শক্তি বড় দুর্বল, আর এই মানুষগুলো খুব দ্রুত তন্ত্রের শিকার হয়। মন্ত্র, কুকাজ, দেখবেন হাতের মধ্যে প্রচুর শিরা 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 ভর্তি। এই মানুষগুলোর উপরে নেগেটিভ এনার্জি খুব দ্রুত কাজ করতে পারে। এই নীল হাত বিশিষ্ট মানুষদের একটা বিশেষ গুণ হলো, এরা খুব একটা ডিসিশন নিতে পারে না, কিন্তু যদি প্রয়োজন হয় বা পরিস্থিতি কঠিন হয়, তাহলে এরা বেড়ালের মতন ভয়ঙ্কর আক্রমণ করে। নীল হাত বিশিষ্ট মানুষদের আত্মহত্যার প্রবণতা দেখতে পাওয়া যায়। লাস্ট আমরা চলে এসেছি নীলচে সাদা। নীলচে সাদা হাত রেয়ার, খুব বেশি দেখতে পাওয়া যায় না। তার মধ্যে এইগুলো জেনারেলি বড় নার্ভের প্রবলেম, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে। যদি আহ হাতের বর্ণ মোটামুটি লালচে সাদা। কোনো কোনো সময় এদের স্নায়ু রোগের প্রবণতা দেখতে পাওয়া যায়। আর এদের আহ জিনিসটা আমরা পড়বো, নীলচে সাদা, ধূর্ততা, অবৈধ সম্পর্ক, তার প্রতি আগ্রহ, সুযোগ সন্ধানী মানসিকতা, এগুলো হচ্ছে নীলচে সাদা হাতের লক্ষণ। হাত যদি নীলচে সাদা হয়, তাহলে কি হতে পারে? পারিবারিক অশান্তি, আঘাত প্রাপ্তির সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে সংশয়, সম্পত্তি হানি বা বেদখল হয়ে যাওয়া, আর মাঝে মাঝে পেশা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। এরপরের পয়েন্ট হচ্ছে, যেটা আমরা বিচার করব, সেটা হচ্ছে হাতের উষ্ণতা। যে হাতের উষ্ণতার উপরে ব্যক্তির মানসিক শান্তি, মানসিক শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে। কোনো ঘটনা বা অবস্থান, কোনো মানুষ কিভাবে সেখানে নিজেকে প্রকাশ করবে,
সেটাতে কিভাবে নিজেকে উন্মুক্ত করবে সেই বিষয়টা কিন্তু ডিপেন্ড করবে হাতের উষ্ণতার উপর। এই জাতক একটু দ্রুত প্রতিক্রিয়াশীল। কোন জাতক? যাদের হাতটা হচ্ছে গিয়ে গরম, যাদের হাতটা বেশ গরম, তারা কিন্তু উগ্র মানসিকতা সম্পন্ন। অকারণে এরা রাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়ে, মানুষের উপকার করতে গিয়ে এরা বিপদে পড়ে। উষ্ণ হাতের ব্যক্তিরা কারণেই রাজনৈতিক সমস্যায় জড়িয়ে কিছু জটিলতা সৃষ্টি করে থাকে। আবার এদের জীবনে পার্সোনাল লাইফেও কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। এরা তীব্র প্রতিবাদী মানসিকতা সম্পন্ন, আর বলা যেতে পারে কিছুটা কামুক প্রকৃতির। এই মানুষগুলো যাদের হাত খুব গরম, তারা জীবনে এগিয়ে যাওয়ার পথে ন্যায় নীতিকে বিশেষ গুরুত্ব দেয়। এরা যা আসবে করে নেবে। লড়াই করতে হলে লড়াই করে যাব। এরপরে হচ্ছে শীতল হাত। শীতল হাত মোটেও ভালো না। দুঃখী প্রকৃতির মানুষ, নমনীয় মানসিকতা, ডিসিশন নিতে পারে না, কারণে অকারণে নিজেও জানে না তার দুর্বল হয়ে পড়েছে। প্রতিরোধ প্রবণতা এদের ক্ষেত্রে অনেকটাই কম, এরা খুব একটা প্রতিক্রিয়াশীল নয়। কোনো কোনো সময় শীতল হাত বিশিষ্ট মানুষরা তারা একটু ভীত প্রকৃতির, কোনো কোনো সময় নয়, বেশিরভাগ সময় এটা হতে দেখতে পাওয়া যায়। হাতের তালু পায়ের পাতা যদি শীতল থাকে, তাহলে এ কিন্তু একটু ভীতু প্রকৃতির হবে, তাতে কোনো সংশয় নেই। আর তার সঙ্গে যদি একটু যত্ন, একটু কেয়ারিং পেতে থাকে, তাহলে এরা অস্থির এবং বিশ্রাম প্রিয় হয়ে উঠবে। এরা অলস, অবশ্যই অলস, এবং এরা সাধারণত একটু বেশি এরা সাধারণত একটু বেশি ভারী কাজ এড়িয়ে চলার চেষ্টা করে। তাহলে হাতের 5 রকম গুণাবলী সেটা আমরা দেখলাম, এবং সেই 5 রকম গুণাবলী সম্পর্কে আমরা কিছুটা পড়াশুনো করে নিই। মোটামুটি স্যার আমার হাতে একটা একটু পরে স্যার একটু বলবো। আচ্ছা হ্যাঁ, স্যার। একটু পরে এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা আমাদের হাতের সঙ্গে এই ধরনের এখানে আমরা পাবো, কালারই আমরা পাবো। এরকম কখনোই হবে না যে কারোর হাত সবুজ হাত, এরকম কখনোই হবে না কারোর হাতটা পুরো নীল, মানে বিশুদ্ধ নীল রঙের হাত, সেরকম হবে না যদি না উজালাতে পড়ে যায়। হুম, তা হাতের ইয়েটা একটা করলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরপরে আমরা দেখবো যেটা করবো সেটা হচ্ছে নখ। মানে নখের গঠন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং কারোর স্নায়ু রোগ হয়েছে কিনা, কোনো একটা মানুষের লড়াই করার ক্ষমতা কতটা, সেই মানুষটা ধরে রাখতে পারবে কিনা, এইটা হচ্ছে গিয়ে নখ থেকে বোঝা যায়। নখের থেকে আমাদের শারীরিক অবস্থান, গঠন, বংশানুক্রমিক ধারা, হার্ট রোগ, ফুসফুস, অস্থি এবং স্নায়ুর অবস্থা বোঝা যাবে। নখ দেখে আপনারা মোটামুটি গত 6 মাস আর আগামী 6 মাস সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন। তাহলে নখ সম্পর্কে কিছু বেসিক আইডিয়াস আমি আপনাদেরকে শেয়ার করি। নখ যদি মাঝারি আকৃতি বিশিষ্ট হয়, তাহলে সেই মানুষটা সুস্থ শরীর সম্পন্ন হবে। আবার নখ যদি সরু টাইপের হয়, তাহলে এদের অক্সিজেন ফ্লো কম হবে। কারণ আমরা একটু আগে দেখেছি
যে নখের সঙ্গে সরাসরি ফুসফুসের কানেক্টিভিটি রয়েছে। তাহলে যদি আমরা উম ওই জাতক বা জাতিকাকে উপলব্ধি করতে চাই, তাহলে খুব বেশি ভালো করে পড়তে হবে নখের কন্ডিশন, নখ দেখে বিগত 6 মাস এবং আগামী 6 মাসের সিচুয়েশন সেটা মোটামুটি একটা ধারণা করাই যায়। তবে সাধারণত মাঝারি আকৃতির নখ হচ্ছে সম্পূর্ণ সুস্থ, শারীরিক এবং মানসিক গুণাবলী সম্পন্ন। এদের ত্বকের সমস্যা দেখতে পাওয়া যায়, আর তাছাড়াও এরা বক্ষ পীড়ায় ভুক্তভোগী হয়। বক্ষ পীড়া মানে হচ্ছে চেস্ট পেইন, হার্ট পেইন। নখ যদি মধ্যম আকৃতি বিশিষ্ট হয়, তাহলে আমরা বলবো যে এটা সুস্থ শরীর। লম্বা আকারের নখ হলে পরে সারাক্ষণ খিটির খিটির করে ভুগবে, এরা কণ্ঠনালীর পীড়া, প্রতিদিনের কিছু না কিছু সমস্যায় ভুগবে। আর কোনো কোনো সময় নখের মধ্যে পেছন দিকটা বেগুনি ভাব দেখতে পাওয়া যায়। যাদের নখ এরকম বেগুনি ভাব আছে, তারা নার্ভের প্রেসারে ভুগবে, নার্ভের সমস্যায় ভুগবে, এবং এদের স্নায়ু সংক্রান্ত ইস্যুস রয়েছে। এই মানুষগুলো বায়ু পীড়ায় ভুগবে। এদের মধ্যে স্নায়ুর সমস্যা, দুর্বলতা, দুর্বল শরীর এবং রক্তচাপের সমস্যা দেখতে পাওয়া যাবে। তো মানুষরা স্ট্রং ডিসিশন নিতে পারে। আর যদি নখের পাশের মাংস উঁচু হয়ে থাকে, তাহলে তারা প্রচন্ড তর্কপ্রবণ হয়ে থাকে। এই যাদের নখের পাকে উঁচু হয়ে থাকা মাংস দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় স্নায়ু প্রবলেম দেখতে পাওয়া যায়। এবং এই মানুষগুলো অতিরিক্ত ঝগড়া, অশান্তি, উত্তেজনা ইত্যাদি পোষণ করার কারণে এদের মধ্যে এই সমস্যা বাড়ে। নখ যদি চ্যাপ্টা হয়, তাহলে পেটের সমস্যা, শুধু পেটের সমস্যা নয়, লুজ মোশন, এবং এই লুজ মোশনের সঙ্গে সঙ্গে গোপন বিষয় প্রকাশ করে ফেলার টেন্ডেন্সি, সেটাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। নখ যদি খসখসে হয়, তার মানে অসুস্থ মানুষটা এটা বুঝতে হবে। নখ যদি মসৃণ হয়, নখ যদি মসৃণ হয়, তাহলে জাতক মোটামুটি সুস্থ। নখ যদি বেশি খসখসে হয়, ভাঙাচোরা টাইপের, যেন গর্ত গর্ত হয়ে এসছে, তাহলে বুঝতে হবে চট জলদি রোগ ছিল, এবং সেই রোগ থেকে মানুষটা উঠে এসছে। এবার হচ্ছে চওড়া প্রকৃতির নখ। এই চওড়া প্রকৃতির যাদের নখ, তারা একটু উদার মানসিকতা, কথাবার্তার ক্ষেত্রে এরা উদার। কোনো কোনো সময় এই মানুষগুলো একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ে। আবার কোনো কোনো সময় এই মানুষগুলোর মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। এটা খুব রেয়ার, কিন্তু এরা জেনারেলি আত্মবিশ্বাসী থাকে যদি নখগুলো চওড়া হয়। চওড়া নখের মানুষরা ভাববাদী, ঈশ্বরে বিশ্বাস করেন। বেশিরভাগ ক্ষেত্রে জ্যোতিষী এরা মানতে চায় না। এই চওড়া প্রকৃতির নখের মানুষরা এদের ভাষার প্রতি দখল থাকে, এরা মোটামুটি সৃজনশীল। সরু নখ, খুঁতখুঁতে, দুর্বল স্বাস্থ্য, মেয়েদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম, প্রচন্ড উগ্রতা, কারণে অকারণে বাড়ির লোকের উপরে রেগে যাচ্ছে। এরা একটু হতাশাবাদী, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমার এটা হলো না, আমার ওটা হলো না। হয়তো দেখা গেল অন্যের থেকে অনেক বেশি হয়েছে, কিন্তু তাতেও ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি নেই। সরু নখ যদি উঁচু নিচু হয়, তাহলে এরা ভীষণ ঝগড়া করতে পারে,
আর এরা হচ্ছে গিয়ে প্রচন্ড উগ্র প্রকৃতির। কোনোটা উঁচু নিচু হলে তারা বিভিন্ন টাইপের কমপ্লেক্সে ভোগে। কোনো কোনো সময় প্রচুর পরিশ্রম করলেও এই মানুষগুলো সাধারণভাবে সমস্যাগ্রস্ত হয়ে থাকে। এরপর হচ্ছে ছোট নখ, রেগুলি টাইপের, যুক্তিবাদী এবং প্রত্যেক প্রকৃতির। তবে নখ যদি অতিরিক্ত ছোট হয় তবে সংশয় বাড়তে থাকে। যেটা অ্যানালাইসিস করতে পারে, সবসময় অ্যানালাইসিস, ভীষণ তর্ক করতে পারে, এরা চেঁচামেচি করে অপরকে দলে আনার চেষ্টা করে। শিল্প, সঙ্গীত, সাহিত্যের প্রতি এদের প্রবল অনুরাগ দেখতে পাওয়া যায়। কি পড়ছি? ছোট নখ। এই ছোট নখের মানুষগুলো এরা প্রেমের ক্ষেত্রে ভীষণ রোমান্টিক। এরা কবিতা লিখতে পারে, ছবি আঁকতে পারে, আবেগপ্রবণ হলেও এরা কিন্তু সাবধানী। পার্টনারশিপ বিজনেস এদের উপরে ভরসা করা যায়। মানুষগুলো চিন্তার ক্ষেত্রে সৃজনশীলতা এবং স্বাধীনতা পছন্দ করে। যদি দেখতে পাওয়া যায় যে এখানে কেউ কে ডমিনেট করছে, সোজা হাঁটা দেবে। এই ছোট নখের মানুষজন এরা ভীষণ ক্রিয়েটিভ এবং এদের আত্মসম্মান বোধ প্রচন্ড। এরপর লম্বাটে নখ, এরা শিল্প সাহিত্য ভীষণ ভালোবাসে, মানব দরদি, এদের মানসিকতা খুব ভালো, কখনো কখনো একটু বেশি উদার, এবং এই লম্বা নখের উদারতার জন্য এদের অনেক ক্ষয়ক্ষতিও হয়। এরা মানব দরদি, এদের সোজাসাপটা খোলা মানসিকতা, এরা সহজে হচ্ছে কি মানুষের সঙ্গে ঝামেলা টামেলা করতে চায় না, এবং এদের জাস্ট অ্যাকসেপ্ট করবার ক্ষমতা সেটা কিন্তু অনেক বড়, বেশি। লম্বা নখের মানুষদের গবেষণা, বুদ্ধি লাগাতে হবে, এরকম কাজকর্ম বেশি পছন্দ। উত্থান পতন আসে জীবনে, কিন্তু সেই উত্থান পতনকে এরা মেনে নিতে পারে না। এরা মানসিক দিক থেকে খুব একটা বলবান নয়। আর ব্যবসা যারা করেন, এদের হাত যদি ছোট হয় তাহলে ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, এই ভয় তাদের জন্য মারাত্মক। এদের নখে যদি কালো তিল দেখতে পাওয়া যায় তাহলে এরা শারীরিক দিক থেকে হাড়গোড়ের পীড়ায় ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন। আর নখ যদি খুব ছোট হয় তাহলে হার্টের প্রবলেম আসে। এরা হচ্ছে গিয়ে কনফিডেন্সের অভাবে ভোগে, সবসময় অস্থির, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এসব নিয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এরা ভীষণ ভীষণ ভাবে মাইন্ড চেঞ্জ করতে থাকে, যাকে বলে মুড সুইং। ছোট নখের মানুষদের এমনিতেই মুড সুইং হয়, কিন্তু তার মধ্যে এই মানুষগুলো আরো বেশি করে মুড সুইং হয়। কোনো কোনো বিষয় নিয়ে এই মানুষগুলোর মনের মধ্যে ভয় কাজ করতে দেখতে পাওয়া যায়। আর এই নখে যদি সাদা চন্দ্রমা দেখতে পাওয়া যায় তাহলে এরা আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হন। আচ্ছা, এবার একটু স্পেশাল হাইলাইটস। যারা নিয়মিত নখ খায় তারা হতাশ প্রকৃতির। যারা নিয়মিত নখ খায় তারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, এবং এই মানুষগুলো নিজের বংশ, নিজের পরিবার, এর জন্য হচ্ছে গিয়ে খুব একটা হ্যাপি হতে পারে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এদের মধ্যে বংশগত কোনো রোগের প্রবণতা দেখতে পাওয়া যায়। স্যার, নখে চন্দ্রমা থাকলে কি বললেন?
নখে যদি চন্দ্রমা থাকে তাহলে ওই শারীরিক সমস্যা সেটা আরো বাড়তে দেখতে পাওয়া যায়। চন্দ্রমাকে আমরা মোটামুটি নেগেটিভ হিসেবেই ধরবো, শারীরিক দুর্বলতা থেকে সৃষ্টি হয় হিসেবেই ধরবো। স্যার বলছি কোনো কোনো মানুষের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে দুটো হাতের নখের আকৃতি দু রকমের হতে পারে, সেই ক্ষেত্রে। কেন? আপনি হচ্ছে গিয়ে যে নখ বাড়িয়ে নিয়েছে ওটা ধরবেন না। হুম। আমাদের নখ সুন্দর করে কাটলে যতটুকু হয় ওখানে হ্যাঁ। দাগ দিয়ে দেবেন, ওইটুকুই ধরুন। আপনি বাড়িয়েছে এক্সটেনশন করেছে যা পেরেছে করেছে ওগুলোকে। আচ্ছা। বলছি যে স্যার, নীল রঙের হাতের কোন গ্রহ অধিপতি? নীল রঙের হাতের ওপরে শনি, রাহু ইত্যাদির এফেক্ট দেখতে পাওয়া যায়। এমনিতে হাতের তো ইন্ডিভিজুয়াল অধিপতিত্ব হয় না, তবে এরা প্রভাবিত হয়। যদি হচ্ছে গিয়ে হাত একদম ফ্যাটফ্যাটে সাদা প্রকৃতির হয় তাহলে পীড়িত চন্দ্রের দ্বারা প্রভাবিত। আর হাতের রেখা কি কিছু কর্ম করলে কি, কন্টিনিউয়াস রেমেডির মতন করলে কি হাতের রেখা কি চেঞ্জ করানো সম্ভব, কিছু বাজে হাতের জায়গা রেখা থাকলে? চেঞ্জ হোক বা না হোক, হতে পারে হাতের রেখা চেঞ্জ হলো না, কিন্তু রেজাল্ট পাওয়া যাবেই, এতে কোনো সংশয় নেই। মানে ভালো কর্ম করালে? হ্যাঁ, অবশ্যই। এবার আমাদের পরের টপিক যেটা, পরের দিন আমরা আঙ্গুল পড়বো, তার পরের দিন আমরা আয়ুলেখা থেকে শুরু করবো। বিভিন্ন প্রকৃতির হাতের মধ্যে আমরা চারটে ভাগ করতে পারি: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, বেশিরভাগ ক্ষেত্রে অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের আলাদা আলাদা হাত পাওয়া যায় না। কোনো হাতের মধ্যে অগ্নি বায়ু মিক্সড হয়েছে, কোনো হাতের মধ্যে জল পৃথ্বী মিক্সড হয়েছে, এটা বিভিন্ন সময় দেখতে পাওয়া যায়। আমরা কয়েকটা হাত দেখলে পরেই একটা মোটামুটি ধারণা করতে পারবো যে এই মানুষটার উপরে এই গ্রহ বা এই নক্ষত্র বা এই ভাব তার প্রভাব রয়েছে। তাহলে প্রথম হাতটা হচ্ছে একটু স্থূল প্রকৃতির মোটাসোটা হাত, একটু ভারী, নিচের দিকটা একটু ভারী। এই হাতগুলো হচ্ছে একটু পৃথ্বী প্রকৃতির, বিশুদ্ধ পৃথ্বী প্রকৃতির হাত এগুলো। এক মিনিট। স্থূল প্রকৃতির হাত যদি একটু খসখসে টাইপের হয় তাহলে হচ্ছে গিয়ে তাদের মধ্যে কোনো সৃজনশীলতা থাকে না। তারা মোটামুটি জীবনটা কাটিয়ে দেবো কোনো রকম ভাবে। কিন্তু এই হাত যদি একটু লালচে প্রকৃতির হয় তাহলে এরা বিপদ নিয়ে খুব হ্যাপি থাকে, এবং বিপদ, রিস্ক, বিপজ্জনক কাজে পার্টিসিপেট করা, এইগুলোতে এরা ভীষণ দক্ষ হয়ে থাকে। এই মানুষগুলো যাদের হাত একটু স্থূল প্রকৃতির, তারা মোটামুটি আহ খেতে খাওয়াতে ইত্যাদি করতে ভালোবাসে। এরপরে একটা হাতের গড়ন আমরা দেখতে পাই, যেটা আপনারা আপনাদের নিজেদের হাতেও দেখতে পাবেন। সেটা হচ্ছে একটু আহ একটু ছড়ানো টাইপের, একটু কম মাংসযুক্ত, এরকম হয়। এই মানুষগুলো, এদের হাতকে আমরা বলি দার্শনিক প্রকৃতির হাত। এরা সবসময় চেষ্টা করে যে প্রত্যেকটা কাজের মধ্যে একটা প্রপার সন্তুলন বজায় রাখা।
সবাইকে নিয়ে চলবো, সবার সঙ্গে থাকবো, এই টাইপের মেন্টালিটি এই যে এই লোকগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং এরা এটাকে মেনটেন করতে পারে। এদের সাংসারিক জ্ঞান বুদ্ধির অভাব থাকে, কিন্তু তা হলেও এরা ভীষণ ক্রিয়েটিভ হয়। এক টাইপের হাত আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটু স্কোয়ার টাইপের। এই স্কোয়ার টাইপের হাতগুলো এরা ডিসিপ্লিন। যেমন হচ্ছে গিয়ে আপনারা কোনো একটা ওয়ার্কশপ যখন আমরা করব, তখন আপনারা দেখতে পাবেন যে হাতগুলো কিরকম অ্যাকচুয়ালি হয়। কারোর হাত হচ্ছে গিয়ে স্কোয়ার, কারোর হাত হচ্ছে গিয়ে লম্বাটে, কারোর হাত একটু গোলাটে টাইপের। এগুলো দেখে ডিসিশন নিয়ে নেবেন যে কোনটা কিরকম হাত। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাতের মধ্যে চারটে তত্ত্ব: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই চারটে তত্ত্ব আমাদের প্রত্যেকটা রাশির মধ্যে সমন্বয় তৈরি করতে কাজে লাগে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে প্রকৃতির হাত। তাহলে হাতের প্রকৃতির মধ্যে প্রথম হচ্ছে অগ্নি প্রকৃতির হাত। এই ধরনের হাতগুলোকে কি করে আইডেন্টিফাই করবেন? আমি একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন। মিনিট, ছবি খুঁজে বার করি। দেখুন, শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এসেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আমি একটা হাত থেকে যদি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না, একই রকম লাগবে সব। তাহলে আমরা অগ্নির সঙ্গে একটু পৃথ্বী হাতটাকেও নিয়ে নিই। ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, হাতের প্রকৃতি যাই হোক না কেন, এগুলো সাধারণত মিশ্র প্রকৃতির হাত হয়। কোনো হাতই যে একদম বিশুদ্ধ অগ্নি, বিশুদ্ধ জল, বিশুদ্ধ বায়ু, এরকম হয় না। এগুলো মিশ্রণ দেখতে পাওয়া যায়। এই পৃথ্বী, বায়ু, আর একটু জল প্রকৃতির একটা হাতকে ভাগ করি। ব্যাস। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই হাতগুলিকে একটু লক্ষ্য করলে পরে দেখতে পাবেন যে এই হাতটা আর এই হাতটা একই রকম, রেখার সংখ্যা কম। বায়ু আর জল, এই দুটোতে রেখার সংখ্যা বেশি। কিন্তু বায়ু প্রকৃতির হাত তো দেখে মনে হচ্ছে একটু শক্তপোক্ত, একটু ভারী টাইপের আছে, কিন্তু জল প্রকৃতির হাতটা একদম পাতলা। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটা বিশেষ জিনিস খেয়াল রাখতে। এর টেম্পারেচার হচ্ছে সবচেয়ে বেশি, অগ্নির টেম্পারেচার সবচেয়ে বেশি, জলের টেম্পারেচার সবচেয়ে কম। অগ্নি হচ্ছে আহ বায়ু, পৃথ্বী, বায়ু, পৃথ্বী, অগ্নি, এরা একটু কম মসৃণ। জল কিন্তু অনেক বেশি মসৃণ। বায়ু তত্ত্ব, জল তত্ত্বের মধ্যে রেখার সংখ্যা প্রায় বেশি বেশি রেখার সংখ্যা, কিন্তু বায়ু তত্ত্বের যে হাত, তার মধ্যে যেন একটু তাগলাই ব্যাপার আছে। জল তত্ত্বের হাতে কিন্তু সেই ব্যাপারটা কমে যাবে। তাই বলে জল তত্ত্বের মানুষদের হাত এরকম টাইপের যে সবার ক্ষেত্রে হবে তা নয়।
একটু দেখিয়েছি, এর থেকে অনেক ভালো ভালো হাত আপনারা পাবেন। হাত দেখবার আগে 2 মিনিট কনসেন্ট্রেট করবেন, চোখ বন্ধ করবেন। তা ওই ভ্রামরী বলে একটা প্রাণায়াম আছে, সেই প্রাণায়ামটাকে এরকম করে দুবার করে নেবেন, চোখটা বন্ধ করে ভ্রামরী ওম করে মাথা ঠান্ডা হয়ে যাবে। তারপরে হচ্ছে কি হাত দেখা শুরু করবেন। হাত দেখা শুরু করবার পরে আইডেন্টিফাই করে নেবেন হাতটা অগ্নি, পৃথ্বী, বায়ু না জল। আচ্ছা, দু একটা বৈশিষ্ট্য একটু বলি। অগ্নি প্রকৃতির হাতের মধ্যে আমরা যে বৈশিষ্ট্য পাবো, এটা হচ্ছে রেখার সংখ্যা কম, বড় সড়ো আয়তাকার তর্জনী, গরম টেম্পারেচার বেশি, রেখাগুলো থাকে বায়ুরেখা, শিরোরেখা, রবি রেখা, হৃদয় রেখা, ভাগ্যরেখা, এদেরকে দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে গিয়ে, এরা উষ্ণ হাত, গরম, এরা দৃঢ়চেতা, এরা কর্মতৎপর, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে এদের ক্ষেত্রে। এরা কিন্তু একদম ঝুঁকতে পারে না, এরা বিশ্বাসযোগ্য এবং যে কোনো কাজের ক্ষেত্রে দায়িত্ব সহকারে সম্পন্ন করতে পারে। এই ধরনের হাতের ব্যক্তি যারা, তাদের রবি এবং মঙ্গলের ক্ষেত্রটা একটু বেশি ডেভেলপড হবে। সাধারণত রবি রেখা দেখতে পাবেন। এরা ওই ইয়ে বেকার, মানে এরা পলিটিক্যাল দিক থেকে খুব স্ট্রং, এরা হচ্ছে গিয়ে সমস্ত দিকগুলোকে গোছাতে সক্ষম, এরা স্ট্রং মেন্টালিটি সম্পন্ন। এবং এদের উপরে ভরসা করা যায়, এদের নেতৃত্ব দেওয়াটা ক্ষমতা আছে। এরপরে পৃথ্বী প্রকৃতির হাত, এর থপথপে টাইপের। এবং পৃথ্বী প্রকৃতির হাতের বৈশিষ্ট্য হচ্ছে এই অংশটা, এই যে অংশটা এটা একটু ভারী বেশি হবে। এই অংশটা বেশি ভারী, স্ট্রং, সেটা হচ্ছে পৃথ্বী প্রকৃতির হাত। এরা পরিশ্রম করতে পারে, প্রচন্ড পরিশ্রম করতে পারে, গায়ে জোরও আছে। এরা, এদের বৃদ্ধাঙ্গুলি স্থূল, থলথলে এবং থামের মতো, শক্তপোক্ত মানুষেরা। এরা হচ্ছে গিয়ে, এদের হাতে বিশেষ ভাগ্যরেখা থাকে না, থাকলেও সেই ভাগ্যরেখার গভীরতা কম। এরা একটু অবহেলিত হয়, কিন্তু এদের কিছু আসে যায় না, কে কি বললো না বললো, নিজেদের কাজ করতে ভালোবাসে। এরা স্ট্রিক্ট থাকতে পছন্দ করে এবং প্রত্যেকটা কাজকে সিস্টেমে করার চেষ্টা করে। কিন্তু বকাঝকা দিলে পরে এরা কিন্তু নমনীয় হয়ে পড়ে। এদের মধ্যে বিশেষ প্রতিবাদ করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় না। কেয়ারিং, ভালোবাসা, এইগুলো হচ্ছে গিয়ে পেলে পরে প্রচুর কিছু করতে পারে। এরা একটু বুদ্ধির দিকে ঘাটতি হয়ে গেলে, তাই এরা অঙ্কটাকে পছন্দ করে না। এদের শরীরের নিম্নাঙ্গ একটু ভারী প্রকৃতির হয়। আর এরা ছলনা, প্রতারণা, এই ধরনের জিনিস একদম পছন্দ করে না। প্রকৃতির হাতে আমাদের একটা লাইন আছে, তার নাম হচ্ছে কি সিমিয়ান লাইন। এই লাইনের ক্ষেত্রে লাইনটা এরকম হয়, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই লাইনটাকে বলে সিমিয়ান লাইন। এখানে আলাদা করে হৃদয় রেখা, শিরোরেখা এটা থাকে না, একটাই লাইন থাকে। এটা হৃদয় রেখা, শিরোরেখা সব মিলিয়ে টিলিয়ে একটাই লাইন। এরকম যদি দেখতে পাওয়া যায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে পৃথ্বী তত্ত্বের হাতে দেখতে পাওয়া যায়। এরা প্রচন্ড খাটতে পারে। আগে আমার একটা ধারণা ছিল যে এই রেখাগুলো যাদের থাকে, তারা মানসিক দিক থেকে বিকৃতিগ্রস্ত হয়, মানে মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে। তার পরবর্তীকাল আমি একটা জায়গায় দেখলাম, একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, একদম ভীষণ কুটিল বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, তার হাতে এরকম রয়েছে। এবং সেই মানুষটা পিএইচডি করেছে,
তার মানে আমার ওই ধারণাটা ভুল ছিল। কিন্তু এই মানুষটা ছিল প্রচন্ড জেদি। একে যদি কেউ কিছু উল্টোপাল্টা বলতো তাহলে এর কিছু গায়ে লাগতো না। এ যা হচ্ছে তাই, আমার মনের কথা মনে আছে, কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু এলো গেল না, আমি ওই কাজটা করবো। যে ওই কাজটা করবেই। স্যার এটা কি ওটা লিখতে হবে যে কুটিল স্বভাব? কুটিল নয়, এদের মধ্যে আচ্ছা অত ইয়ে নেই। মানে এরা ওই লোকটা ওরকম, এদের মধ্যে অত জটিলতা নেই, এরা সিম্পল মানুষ। এবার আমরা চলে আসবো বায়ু প্রকৃতির হাত। এই বায়ু প্রকৃতির হাতটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং। এরা মধ্যম আকৃতির কাঠিন্য, এরা রোমান্টিক, কবিতা লিখতে পারে, এরা স্বার্থপর। স্বার্থপর বলবো না, এরা স্বার্থ সচেতন। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এরা কটস কটস করে আঙুল ফোটায়। দেখবে সবসময় এরকম হচ্ছে, ফাটিয়ে নিলাম, এই ফাটিয়ে নিলাম, আর এই ফাটিয়ে নিলাম, শোনা গেল আওয়াজ? এরকম হচ্ছে গিয়ে এরা সবসময় হচ্ছে গিয়ে আঙ্গুল ফোটাতে কটাস কটাস করতে ভালোবাসে। এদের রেখার গভীরতা কম। এদের হাতে প্রচুর উন্নতি রেখা দেখতে পাওয়া যায়। উন্নতি রেখা হচ্ছে গিয়ে সোজা সোজা উপরের দিকে রেখা। এই যে লাইনটা দেখছেন আপনারা, এই যে হাতটা দেখছেন, ধরুন আয়ু রেখাতে কতগুলো রেখা এঁকে দিচ্ছি। এই দেখুন একটা রেখা, এইগুলো হচ্ছে উন্নতি রেখা। ঊর্ধ্বমুখী রেখা, এগুলোর নাম হচ্ছে উন্নতি রেখা। এই উন্নতি রেখা এদের হাতে অনেকগুলো দেখতে পাওয়া যায়। তাই মাঝে মাঝেই এদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তন পজিটিভ, এবং এরা এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারে। তো স্যার, বলছি একটু থামাচ্ছি, বলছি কোনো মানুষের দুটো হাতের রেখা কি একই রকম হতে পারে নাকি দুই হাতে দুই রকমের রেখা হতে পারে? কম মানুষই আছে যাদের দুই হাতে একই রকম রেখা। কম মানে আমাদের হয়তো সারা জীবনে একজন দুজন পেতে পারি, আচ্ছা। বাকিদের রেখা আলাদা। তারপরে একটা সহজ কনসেপ্টে চলবেন, যে বাঁ হাতটা হচ্ছে এটা জন্ম সম্পর্কিত হাত। অনেক ক্ষেত্রে বলে এটা হচ্ছে আমার হাত, ডান হাতটা হচ্ছে আমার স্বামীর হাত। এরকম ভাবার দরকার নেই। বাঁ হাতটা হচ্ছে জন্ম সম্পর্কিত হাত। অরিজিনাল লোকটা কেমন, তারপরে ঘষে মেজে লোকটা কেমন হয়েছে। ধরুন একজন মানুষ ছিল একদম সাধারণ, প্রচুর পড়াশোনা করে খেটে খুঁটে চর্চা করে তারা নিজেদের ডেভেলপমেন্ট করেছে, তো সেটা আপনারা পাবেন ডান হাতে। এটা কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই একই মানে বাঁ একদম হাতটা? একই প্রসেস দেখবেন। বাঁ হাতটা হচ্ছে জন্মকালীন হাত, ডান হাতটা হচ্ছে কার্মিক হাত। এবার যদি কেউ বাঁ হাতি হয় তাহলে তার বাঁ হাতটাকেই আপনারা কার্মিক হাত হিসেবে ধরবেন। তবে এটা আরেকটু অভিজ্ঞতা হওয়ার পরে বুঝতে পারবেন। কয়েকটা লোককে দেখে টেকে তারপর আইডেন্টিফাই করবার পরে তারপরে বলতে পারবেন যে তোমার ভাই ডান হাত দেখবো, তোমার বাঁ হাত দেখবো। পুরো সাবজেক্টটা অভিজ্ঞতা নির্ভর, অটোমেটিক্যালি বিষয়গুলোকে গেইন করতে পারবেন। এই বায়ুতত্ত্বের মানুষগুলো এরা সংসার পরিবার এদের উপরে ভীষণ অ্যাক্টিভলি চিন্তা করতে ভালোবাসে। এরা কখনো কখনো অতিরিক্ত পরিশ্রম করে ফেলে, কিন্তু এদের শরীর বিরাট সবল নয়, এদের বুদ্ধি তীক্ষ্ণ। এরা যে কোনো বিষয়ের গভীর অংশকে খুঁজে বার করতে পারে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা বায়ুতত্ত্বের মানুষ। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের মধ্যে একটা অদ্ভুত অনুসন্ধিৎসা দেখতে পাওয়া যায়, খুঁজে বার করবার চেষ্টা। এরা নতুন নতুন জিনিস শেখে, এবং এদের একটা অদ্ভুত দক্ষতা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো সবার সঙ্গে মেশে, সবার কথা শোনে, সবাইকে বলতে দেয়, এবং মনে মনে হাসে যে কি হচ্ছে কি ভাবছো তো সবাই বুঝতে পারছি, আসল খেলাটা তো কালকে আমি খেলবো, তখন বুঝতে পারবে। আপনারা মনে করে দেখুন এই কনসেপ্ট আপনাদের বেশিরভাগের মনের মধ্যেই আছে। যাদের নেই, যারা তারা হচ্ছে গিয়ে ওই চ্যাট বক্সে এন লিখে দেবেন।
আমি জানি কেউ লিখবেন না। স্যার একটা প্রশ্ন করতে পারি? আমি একটু শেষ করে নিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জল প্রকৃতির হাত। এটা একটু পাতলা প্রকৃতির, অনেক রেখা দেখতে পাওয়া যায়। এরা একটু ইমোশনাল টাইপের, এদের সফট মানসিকতা, এরা কেয়ারিং পছন্দ করে। এরা কখনো কখনো একটু লোভী প্রকৃতির হয়। এদের পেটের অবস্থা কিন্তু ভালো। এরা একটু প্রতিক্রিয়াশীল টাইপের, যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি এদের কাছে থাকে। আর হজম সমস্যা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব এদের ক্ষেত্রে থাকে। এবং এরা জীবনের কোনো গভীর বিষয় নিয়ে খুব বেশি ভাবে, যে কোনো বিষয়কে নিয়ে এরা একটু বেশি চিন্তা করে ফেলে। এই অতিরিক্ত চিন্তার কারণে ওই ওভার থিঙ্কিং বা এই সমস্ত ব্যাপারগুলো এদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার একটু যে প্রশ্নগুলো এসছে সেগুলো উত্তর দিয়ে দিই। আহ করতল, করতল হচ্ছে হাতের কর্ম দ্বারা হাতের রেখা চেঞ্জ করা পসিবল, পজিটিভলি পসিবল, নাকি নতুন কোনো রেখা ভালো কাজকে ডিফাইন করে? হ্যাঁ, বলা যেতে পারে। এবং কর্ম দ্বারাও রেখার কোয়ালিটিকে আমরা চেঞ্জ করতে পারি। আরো হাত দেখে লগ্ন চার্ট বিচার করা যায়? হ্যাঁ, যায়। আমি যদি আমার ক্ষমতায় কুলোয়, তাহলে আমি হাত দেখে চার্টের গ্রহ অবস্থান সম্পর্কে একটা ধারণা কিভাবে করতে হয় তা সেটা একদিন আপনাদেরকে করে দেখাবো। কিন্তু এটা অনেক সময় ম্যাচ করে না। কর্ম দ্বারা কোনো বাজে রেখা বা গর্ত থাকলে পরে সেটাকে ভালো করা যায়। হাত অনুযায়ী বিজনেস বা প্রফেশন, এটা জানতে আমাদের আরেকটু সময় দিতে হবে। চাকরির হাত, বিজনেসের হাত, এটা ডিফারেন্ট। আমরা একদম বেসিক লেভেলে আছি, সময় নেবো আমরা। মেল ফিমেলের হাত কি হাত দেখা কি একই হাত দেখা নাকি আলাদা হাত দেখা হয়? না, একদম একইভাবে দেখবেন, জাতক বা জাতিকা একইভাবে দেখবেন। কিন্তু যখন হাতটা দেখবেন, তখন সেই হাত দেখার সময় আপনার মানসিকতা সেটা পাল্টাবে। মেয়েদের হাত দেখার সময় একরকম মানসিকতা নিয়ে দেখবেন, ছেলেদের হাত দেখবার সময় আর একরকম মানসিকতা নিয়ে দেখবেন। মানে একটা হাতের ছিন্ন, একটা হাতের সামাজিক আর্থ সামাজিক পরিস্থিতি, এই জায়গাগুলো উপলব্ধি করবেন যখন আপনারা হাত দেখবেন। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমাদের পড়াশোনা শেষ হয়েছে। তাহলে কে একটা বললো একটা প্রশ্ন করবে, তার প্রশ্নটা রেখে স্যার, আমরা স্যার, শুরু করবো। স্যার, হ্যাঁ, বলছিলাম কি করতলটা একবার আমাকে একটু দেখাতে হবে, আমি বুঝতে পারছি না কোন জায়গা। আর বলছিলাম কি যে মানে হাত দেখে কি আমরা ব্যক্তির মানে চার্ট বা কি লগ্ন হতে পারে প্রিডিক্ট করতে পারি? কেন কি যে পৃথিবী তত্ত্বের হাতটা আপনি দেখালেন, মানে একটা রেখা, হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখা, সেটা পুরোপুরি আমার বাবার ডান হাতের রেখা। তো বাবার লগ্নের সাথে ওইটা মিলে যায় যে থার্ড হাউসটা পৃথ্বী তত্ত্বে পড়েছে আমার বাবার। তো এই জন্য জিজ্ঞেস করছি। এটা সবসময় বলা যায় না, বাট কিছু কিছু সময় বলা যায়। ঠিক আছে, অনেক সময় আমরা এই ধরনের হাত দেখতে পাই যাদের হচ্ছে গিয়ে মকর লগ্ন, যাদের হচ্ছে গিয়ে কন্যা লগ্ন, এই সমস্ত মানুষের ক্ষেত্রে, বা কোনো কোনো সময় কর্কট লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে করতল, এই যে গোল জায়গাটা দেখালাম এটাকে বলে করতল। আর এর মধ্যে যে রেখাগুলো থাকে তার নাম হচ্ছে কররেখা। ঠিক আছে, হ্যাঁ তো স্যার, আজকে বুঝেছি। আমাদের অনেকটাই টাইম করে ফেলেছি আমরা। তো স্যার আজকে একটা এই কথা স্যার, পর্যন্ত। আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞেস করা যাবে? একটা আহ প্রশ্ন। এক প্রশ্ন আমি নিতে পারি, কারণ আমার এরপর আমার ক্লায়েন্ট শুরু হয়ে যাবে অনলাইন। বলছি যে হাতে অনেক সময় তো রং তো একটা হয় না, মেশানো তো থাকে। হাতের রেখা হয়তো কালো হলো আর একদম, হাতটা একদম। সাদা হলো। তারপরে এক্সপিরিয়েন্স দেখতে শুরু করবো, তারপরে ব্যাপার না। প্রত্যেকটা হাতেই রং মেশানো থাকবে, সাদা গোলাপি, লাল গোলাপি, হলদেটে, নিচের দিকটা কালচে, অনেক রকম মেশানো থাকবে। হাত দে আচ্ছা। আর হাত দেখতে গেলে কি দুটোই গণনা করতে হবে নাকি একটা হাত দেখলেই হবে? আর দুটোই দেখবো। মৌমিতা বলুন।
স্যার করতলের জি। মধ্যে অনেক সময় তিল দেখা যায়, এবার তিল তিল থাকলে সেক্ষেত্রে কি কোনো রকম কোনো মানে অবশ্যই আলাদা কিছু হয়? প্রত্যেকটা সেটি আমার, তিলের ভ্যালু, হ্যাঁ সেটি আমি প্রত্যেকটা জানতে তিল। চাইছি। আমাদের এই ক্ষেত্রগুলোকে যখন আমরা পড়বো তখন আমরা তিলগুলোকে নিয়ে ভাববো। আচ্ছা স্যার। তিল মানে একটা জিনিস ধরে রাখবেন, ওই ক্ষেত্রটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা। ধরুন মঙ্গলের ক্ষেত্রে তিল, তার মানে হচ্ছে ধরে নেবেন এই মানুষটার মঙ্গলটা খারাপ। দুটো কমন প্রেডিকশন, একটা হচ্ছে টেম্পারামেন্ট লুজ, আর একটা হচ্ছে ছ্যাঁকা লাগা, কেটে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। শুভরাত্রি আজকের মতো। হ্যাঁ, সবাই শুভরাত্রি। ভালো থাকুন। Good night. শুভরাত্রি। অনেক গুড নাইট প্রশ্ন স্যার। আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাওয়া যাবে? না, যাক। আমি চেষ্টা করবো উত্তর দিতে যতটা সম্ভব। আচ্ছা, তাহলে এখানেই করতে হবে। না না, হোয়াটসঅ্যাপে করে রেখো প্রশ্ন, দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু থ্যাংক ইউ। যতটুকু পড়া হয়েছে তার মধ্যে, মানে বেবুনিয়াদ প্রশ্ন না, তাহলে হচ্ছে কি উত্তর দিতে টেনশন হয়ে যাবে আমার, আর জটিলতা বাড়বে। ঠিক আছে, তিলের কথাটা বললেন, এগুলো অনেক ফেমাস লোকের তিল নিয়ে হাতেও কোনো দেখা প্রশ্ন যায়। হবে না, তিল নিয়ে প্রশ্ন পড়ে, এখন তিলে আমরা নেই, আমাদের তিল পড়তে অনেকদিন লাগবে, আমরা আগে রেখা টেখা গুলো পড়ি। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, শুভরাত্রি।